বিছানার উপর হা করে বসে আছে বেলাল। তার সামনে 3টি মেয়ে বসে আছে। যে 3টি মেয়ে বসে আছে তাদেরকে সে খুব ভালো মতোই চেনে। তাদের মধ্যে একজনকে মুনতাহা, মেয়েটার নাম তো মুনতাহাই বলেছিল। বেলাল এত সুন্দরী মেয়ে এর আগে কখনো দেখেনি। এতদিন তো সে অন্ধকারে দেখেছে, কিন্তু আজকে সচক্ষে এত সুন্দরী 3টা মেয়ে দেখে বেলালের যেন তার উপর থেকে চোখই সরছিল না। বিশেষ করে মুনতাহা, সে যেন একদম স্বপ্নের মতো সুন্দর। বেলালের পরনে এক ধরনের ময়লা পোশাক আর জীর্ণশীর্ণ চেহারা, আর সে যেখানটা বসে আছে সেই জায়গাটা এত চমৎকার এবং সুন্দর যে এরকম সুন্দর জায়গা সে তার জীবনে কোনোদিন দেখেছে বলে মনে পড়ে না। সে একটা ফকিরের ছেলে, সারা জীবন ফকরামি করে জীবন পার করে এসেছে। কোনো বেলা খেয়েছে, কোনো বেলা খায়নি, আর ছেঁড়া জামাকাপড় পরেই জীবনযাপন কেটেছে। তবে এখন সে যেখানে বসে আছে এবং যেখানে শুয়েছিল সেই জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা না, খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। বেলাল চুপ করে সেখানে বসে রইল। মেয়ে 3টি বলল, এ আবার কেমন? মানুষরা কি এরকম হয় নাকি? মারিয়া এটা বলে উঠল। মারিয়া এর আগে কখনো মানুষের দুনিয়ায় যায়নি, এমনকি মুনতাহারাও যায়নি। তবে এই প্রথম এত কাছাকাছি মানুষ দেখে তারা অবাক হয়েছে। মুনতাহা তো নিজে মানুষকে বয়ে এখানে নিয়ে এসেছে। তখন বেলাল বলতে লাগলো, আপনারা কারা এবং আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কোথায় আছি? মুনতাহা তখন বলল যে, আপনি দয়া করে ভয় পাবেন না। আসলে দেখে মনে হচ্ছে যে ভয় পাচ্ছেন অনেকটা। এতটা ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি করব না আমরা। আসলে ভুলক্রমে আপনাকে আমরা এখানে নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের জগৎ, জিনের জগৎ। এই কথা শুনতেই বেলাল খানিকটা ভয়ে সেখান থেকে সরে গেল এবং বলল, আমি এখনই বাড়িতে যাব। এখানে আমি কিভাবে আসলাম? আমাকে দ্রুত বাড়িতে দিয়ে আসুন। আপনারা কেন আমাকে নিয়ে আসলেন? মুনতাহা তখন বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়েছেন। তান্ত্রিকটা আমাকে তো নিয়েই যেত। আসলে মানুষটা যে খারাপ হয় সেটা জানতাম, তবে আপনি ভালো মানুষ, সেজন্য আপনাকে বাঁচিয়ে ওইখান থেকে নিয়ে এসেছি। আমাদের আর কোনো উপায় ছিল না। তখন বেলাল বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু নিয়ে এসেছেন আমাকে দিয়ে আসুন। আমি বাড়িতে যাব, এখানে থাকবো না। জায়গাটা বেশ সুন্দর এবং বেশ ভালো বটে, তবে বেলালের যখনই শুনেছে যে এটা জিনের অঞ্চল, তখনই তার মনের মধ্যে একটা অন্যরকম খটকা লাগতে শুরু করলো এবং সে এখানে থাকবে না সিদ্ধান্ত নিল। মেয়েগুলো অনেক সুন্দর, বিশেষ করে মুনতাহাকে দেখে তার বেশ মনে ধরেছে। তবে বুঝতে হবে, সে একটা ফকিরের ছেলে এবং সে একজন ভিক্ষুকই বটে। তার মায়ের সঙ্গে ছোটবেলায় অনেকবার ভিক্ষা করতে সে নিজেও গিয়েছে। বড় হওয়ার পর যখন বুঝতে শিখেছে তখন থেকে আর যায় না। তবে এইখানে যদি সে কোনোভাবেই থাকে তাহলে নিশ্চয়ই এরা খারাপ মনে করবে। এজন্যই সে মুনতাহাকে বলল, আমি বাড়িতে যাব, দয়া করে আমাকে বাড়িতে দিয়ে আসুন, আমার কিছু ভালো লাগছে না। মুনতাহা তখন জানালো, আসলে একটা সমস্যা আছে, আমরা আপনাকে এখনই দিয়ে আসতে পারবো না। আমাদের এখানে থাকুন, সমস্যা কি? এখানে থাকুন, অনেক কিছু আছে, সব কিছু উপভোগ করুন, তারপর না হয় দিয়ে আসবে। আর আমি তো বলেছি যে দিয়ে আসবো, আপনি দয়া করে ভয় পাবেন না। মুনতাহা নিজেই বেশ খানিকটা ভয় পেয়ে আছে, কারণ মারিয়া যখন বলেছে যে বর্ডারের সবগুলো ফাঁক বন্ধ করে দেওয়া হয়েছে, তো এখন তো কোনোভাবেই সে বাইরে বের হতে পারবে না। এবং কি মারিয়া এমন একটি খবর নিয়ে এসেছে যা কিনা খুবই মর্মান্তিক খবর। সেটা হচ্ছে তাদের যে শত্রু, সেই শত্রু পক্ষ জানতে পেরে গিয়েছে যে আমরা এই এরিয়ার কোনো একটা জায়গায় আছি। এটা শুধুমাত্র মনে হয় আমার জন্য হয়েছে। মুনতাহা নিজেকে সেটা দাবি করে, কারণ এই বর্ডারের বাইরে কেউই যায় না, যাওয়া নিষেধ আছে। সে উপদেষ্টার মেয়ে বলে এরকমভাবে বর্ডারের বাইরে বের হয়ে গেল। এটা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তাহলে তো তার বাবার মানসম্মান যাবে, পাশাপাশি সে যে একটা মানুষকে নিয়ে এসেছে সেই জন্যও তাদের মানসম্মানটা একদম যাবে। আর কি করবে সেটাই সে ভেবে কুলাতে পারছে না। সে চুপচাপ ওইখানে বসে দাঁত কামড়াতে লাগলো। মুনতাহার বান্ধবীরা বলল, কি করা যায় বলতো, কিছু বুঝতে পারছি না, আমরা বাবা এর মধ্যে নাই, তুই থাক, আমরা গেলাম। তাই বলে মারিয়া এবং রিয়া দুজনেই ওইখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে তারা বলল কি যে, তুই থাক, তুই ঝামেলা কান্দে করে বয়ে নিয়ে এসেছিস, এবার তুই ঝামেলা সামলা। তাই বলে তারা দুজন জানালা দিয়ে বেরিয়ে গেল। মুনতাহা এবং বেলাল পাশাপাশি বসে আছে, মানে মুখোমুখি। ও সোফার উপর বসে আছে আর বেলাল বসে আছে খাটের উপর। এখানকার ফার্নিচার এবং সরঞ্জামগুলো বিভিন্ন অদ্ভুত, মানুষের জগতের মতো না। তবে বেলাল এখানে এসে সত্যি অবাক হচ্ছে, এত দামি জিনিস ব্যবহার করে সে অভ্যস্ত না। তার গায়ের সেই ময়লা পোশাক, জীর্ণশীর্ণ চেহারা, সব মিলিয়ে কোকড়ানো চুল, কতদিন যে চুলে শ্যাম্পু করা হয় না, আর চুলে আঠা লেগে আছে, সব মিলিয়ে তার নিজের কাছেই কেমন যেন অস্বস্তি লাগছিল। তারপর তার গায়ের গন্ধ। তবে এই রুমের ভিতরে অন্যরকম একটা সুঘ্রাণ আছে। সুঘ্রাণটা কোত্থেকে আসছে? রুমের ভিতরে আগে থেকেই দেওয়া ছিল
মুনতাহা এগিয়ে আসলো তার দিকে। মুনতাহার শরীর থেকে এই ঘ্রাণটা আসছে। মুনতাহা এত সুন্দর এবং তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ঠোঁট, গাল, চোখ, মুখ এবং বুকের সমস্ত অংশ এত পরিমাণ ফর্সা যে তার দিকে তাকালে যে কেউ পাগল হয়ে যাবে। ফকিরের ছেলে সে নিজেও পাগল হয়ে আছে, কিন্তু তার দিকে তাকাতে পারছে না, নিজের দিকে তাকিয়ে আছে। বেলাল আবার বলল, আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে দিয়ে আসুন। মুনতাহা তখন বলল, হ্যাঁ যাবেন তো, কিন্তু তার আগে আমাদের এখানে সব কিছু উপভোগ করুন। আমি কথা দিচ্ছি আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো। সত্যি কথা, আপনি যেটা ভাবছেন যে আপনাকে এখানে আমরা আটকে রাখবো, এরকম কোনোটাই না। আপনাকে দিয়ে আসবো, প্লিজ একটু দয়া করে আমার কথা শুনুন। আসলে আমি আপনাকে সমস্ত ঘটনা পরে বলছি, হ্যাঁ? আপনি প্লিজ দয়া করে একটু আমার সাথে কোঅপারেট করুন। বেলাল খানিকক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর সে বলল, আসলে কীভাবে যে বলবো, আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে। কখন লাস্ট খেয়েছি জানি না। আমি তো বাসা থেকে বের হয়েছি কবে এবং এখানে কীভাবে আসলাম আসলে কিছুই বুঝতে পারিনি। আমি শুধুমাত্র সমুদ্রের কিনারের ওই কাহিনী মনে আছে, আর আপনাকে বাঁচাতে গিয়ে যে তান্ত্রিকের সঙ্গে যুদ্ধ করলাম অতটুকুই মনে আছে, তারপর আর কিছু মনে নেই। তবে আপনি ঠিক আছেন তো? আপনি যেহেতু আমাকে বলছেন, তাহলে আপনি নিশ্চয়ই ভালো কোনো জিন হবেন। আসলে জিন জাতি সম্পর্কে খুব খারাপ কথা শুনেছি আমরা ছোটোবেলায়। বিশেষ করে আমার দাদা যখন বেঁচে ছিল, তিনি আমাকে নানান গল্প বলতেন যে জিনের মেয়েরা যারা আছে তারা নাকি সুন্দর সুন্দর ছেলেদেরকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে তারা আর ফেরত দিয়ে যায় না। ইভেন আমার দাদার এক বন্ধুকে নাকি নিয়ে গেছিল, তাকে কয়েক মাস রেখে তারপর দিয়ে গেছিল। এরকম ঘটনা অনেক শুনেছি, সেই জন্য আমি আপনার প্রতি এরকম একটা বিরূপ ধারণা করেছি। দয়া করে কিছু মনে করবেন না। আসলে আমার খুব ক্ষুধা লেগেছে, একটু খাবার পাওয়া যাবে? মুনতাহা তখন তড়িঘড়ি করে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি এখনই নিয়ে আসছি, আপনি বসুন। তবে হ্যাঁ, কেউ নক দিলে কিন্তু দরজা খুলবেন না, আর দরজা আপনি খুলতেও পারবেন না, তবুও আপনি কিন্তু কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমার রুমে আসলে আমি ছাড়া কেউ আসে না, তো যদি আম্মা দেখে ফেলে তাহলে একদম কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। আর আমি যে আপনাকে এখানে নিয়ে এসেছি ভুলক্রমে, আপনাকে বাঁচানোর জন্যই নিয়ে এসেছি, বলেন তো, তাই না? বেলাল বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনি দয়া করে প্যানিক হবেন না, আমি কাউকে কিছু বলবো না। তারপর মুনতাহা দরজাটা বন্ধ করে চলে গেল। বেলাল উঠে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে চারিদিকটা দেখতে লাগলো। ঘরের ভিতরে কোথাও কোনো জানালা নেই। সে সব কিছু ধরে ধরে দেখছে। কি দামি দামি পর্দা এবং সব জামা কাপড়, সব কিছুই যেন খুব দামি দামি। সোফা, এখানে যে ডাইনিং টেবিলটা আছে, বিশাল বড় ডাইনিং টেবিল এই ঘরের ভিতরে, নিশ্চয়ই ও এখানে খাবার খায়। ও সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর আচমকা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে অবাক হয়ে গেল, কারণ ওর সেই সম্পূর্ণ জীর্ণ শীর্ণ শরীর এবং চেহারা দেখা যাচ্ছিল। কি বিশ্রী দেখতে ওকে, এরকম একটা বিশ্রী চেহারা নিয়ে এরকম সুন্দর একটা মেয়ের সামনে সে বসে আছে, আসলে লজ্জাজনক বিষয়। বেলাল গায়ে পায়ে বেশ বড় হলেও, যুবক হলেও ওর মধ্যে সেলফ রেসপেক্ট অনেক বেশি আছে, সেটাই মনে মনে ভাবতে লাগলো। আর এইসব চেহারা নিয়ে ওর সঙ্গে কথা বলছে। কি একটা কাহিনী ঘটে গেল। এখনও কি করবে? এখান দিয়ে বের হতে পারলে হয়তো ভালো হতো, দেখি কোনোভাবে বের হওয়া যায় কিনা। কিন্তু কোনো জানালাও নেই, দরজাও নেই, বের হবে কিভাবে? সে চুপচাপ একটা জায়গায় বসে পড়ল। সে কোথায় ফেসে গেল, তার মা কেমন আছে, মায়ের কথা খুব মনে হতে লাগলো। খানিকক্ষণ বাদে দরজা খোলার শব্দ হলো। বেলাল খটাং করে দাঁড়িয়ে পড়ল। দেখলো মুনতাহা তার জন্য বেশ বড় কয়েকটা থালা নিয়ে আসছে। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মুনতাহা থালাগুলো ধরে নেই, থালাগুলো একা একাই তার পেছন পেছন সারিবদ্ধভাবে আসছে। এটা তো সম্পূর্ণ জাদুকর এবং জাদুকরি কাণ্ড। সত্যি বেলাল অবাক হয়ে গেল। তার পেছনে দুজন দাসী আসছিল। মুনতাহা তখন বলল, এই তোমাদের আশা লাগবে না, যাও, আমি নিজে নিজে সব কিছু করে নিব, আজকে আমি আমার নিজের ঘরে খাবো। তাই বলে প্লেটগুলো সবগুলো ভিতরে ঢুকতেই সে দরজাটা লাগিয়ে দিল। তবে দরজা লাগানোর জন্য তাকে কাছাকাছি যেতে হলো না, ইশারা দিতেই দরজাটা লেগে গেল এবং ভিতর থেকে লক হয়ে গেল। সে খাবারগুলো সারি সারি সেই ডাইনিং টেবিলের উপর রাখলো এবং বলল, আপনার যতখানি মন চাই এখান থেকে খেয়ে নিন, হ্যাঁ আপনার সব পছন্দের খাবার আছে। অবশ্য আমাদের খাবার একটু ভিন্ন হয়, তবে বেছে বেছে কয়েকটা খাবার আপনার জন্য নিয়ে এসেছি। তারপর দেখলাম টেবিল ভর্তি খাবার, প্রায় 7-8 পদের খাবার। সেখানে ফল আছে, মিষ্টি আছে, বিভিন্ন শরবত আছে, মাংস আছে। তবে সেই মাংসটা মুখে দিতেই আমার কাছে কেমন যেন একটু লবণ ছাড়া লাগলো। আমি বললাম কি যে, এটা তো লবণ ছাড়া, এটা কি খাওয়া যায় নাকি? প্রত্যেকটা জিনিসই মিষ্টি এবং ফল বাদে, শরবত বাদে সবগুলোতেই লবণ ছাড়া রান্না করেছে, সবগুলো মাংসেরই আইটেম। তখন ওরা বললো কি যে, আমরা আসলে এরকমভাবেই খাই, দয়া করে কিছু মনে করবেন না, আপনার জন্য কালকে থেকেই আমি ভালো খাবার এনে দিব, একটু কষ্ট করে খেয়ে নেন। আপনার যদি লবণ লাগে, আসলে লবণ আমাদের এখানে পাওয়া যাবে না কোথাও, একটু কষ্ট করে খেয়ে নেন, হ্যাঁ। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিছু তো করার নেই। আমি মাংসের আইটেমগুলো কম খেলাম, কারণ ওইখানে মাংসের আইটেমগুলো ছিল হচ্ছে লবণ ছাড়া এবং হাড়যুক্ত। ওরা বললো কি যে, আমরা হাড় খেতে পছন্দ করি,
এই জন্য আমাদের মাংসের ভিতরে বেশি করে হাড় থাকে। তারপর আমি আপনার জন্য মাংস বেছে বেছে নিয়ে এসেছি। তারপর খেতে লাগলো বেলাল। বেশ খানিকক্ষণ খাওয়ার পর বেলালের কাছে ভালোই লাগছিল জিনিসগুলো, যদিও লবণ ছাড়া, তবুও ভালো লাগছিল। মিষ্টিটা মুখে দিতেই বেলালের মুখের জন্য এক ধরনের স্বাদের বোম ফাটলো আর কি। এরকম অবস্থা, এত সুন্দর মিষ্টি ছিল। সে সবগুলো মিষ্টি খেয়ে ফেললো, যেহেতু ওর ক্ষুধা লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে বেলালের বেশ খানিকটা চাঙ্গা চাঙ্গা লাগছে এখন। মেয়েটা তার পাশেই বসেছিল। বেলাল উঠে বলল কি যে খাওয়া শেষ। এবার মেয়েটা তখন বলল, একটা কাজ করুন, আপনি একটা গোসল করে নিন, আমি আপনার জন্য কাপড় নিয়ে আসছি। আপনার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, সম্ভবত এই ধস্তাধস্তিতে ছিঁড়ে গিয়েছে, তাই না? বেলাল বলল, না, আমার জামা আগে থেকেই ছেঁড়া। আসলে আমরা খুব গরিব তো, এই জন্যই জামাটা আসলে ছেঁড়া। আপনাকে লজ্জার কথা কি বলবো? মেয়েটা তখন বলল, এইসব বিষয় নিয়ে একদমই ভাববেন না, আপনি থাকুন, আপনার কাপড়ের জন্য আমি দর্জির কাছ থেকে এখনই জামা বানিয়ে নিয়ে আসছি, আপনি ততক্ষণে গোসল করে নিন। হ্যাঁ, গোসলখানাটা হচ্ছে এটা। তখন মুনতাহা তাকে নিয়ে সেই দেয়ালের কাছে গেল। দেয়ালের কাছে গিয়ে ইশারা দিতেই দেয়াল ভেঙে একটা দরজা বের হয়ে আসলো। এ কেমন আশ্চর্যজনক বিষয়, দরজা দেখা যাচ্ছে না অথচ এখানে দরজা আছে। খুবই অদ্ভুত জায়গা। বেলাল ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেল। দেখলো বিশাল আকৃতির একটা বাগানের মতো জায়গা। ওপর থেকে ঝর্ণা এসে পড়ছে এবং ঝর্ণা যে কুয়ার ভিতরে পড়ছে সেই কুয়ার পানিটা বেশ স্বচ্ছ এবং উষ্ণ। জায়গাটা বেশ ঠান্ডা, মনে হচ্ছে এসি চালানো। এসি সম্পর্কে বেলাল জানে, তবে এখানে এরকম ঠান্ডা সে অবাক হচ্ছে। আশেপাশে পাখিতে কিচিরমিচির করছে। ও বলল কি যে, কোনো সমস্যা হলে কাইন্ডলি আমাকে জানাবেন। হ্যাঁ, এখন আপনি গোসল সেরে নিন, আপনার জন্য কাপড় আমি রেডি করছি। এবং সাথে করে আমাকে দুটো তোয়ালে দিয়ে গেল। তোয়ালে দুটো এত নরম ছিল যে বেলাল সে দুটো ধরতেই মনে হচ্ছিল যে কোনো নরম বস্তুতে হাত দিয়ে ফেলেছে। তার হাত থেকে পড়ে যাচ্ছিল প্রায়। সে গোসলখানার ভিতরে গেল। ওদিকে মুনতাহা চলে গেল দর্জির কাছে কাপড় বানাতে বেলালের জন্য। বেলাল বেশ খানিকক্ষণ ধরে সেখানে গোসল করলো। গোসল করার জন্য তার যেন মনে হচ্ছিল যে তিনি স্বর্গে চলে এসেছে, এত সুন্দর লাগছিল তার কাছে। প্রায় 1 ঘন্টা যাবৎ সেই পুকুরে সাঁতার কাটলো এবং গোসল করলো। এত উষ্ণ এবং স্বচ্ছ পানি এর আগে কখনো দেখেনি সে। তারপর ওইখান থেকে বেরিয়ে সেই তোয়ালেটা পরে বের হলো, কারণ তার পরনে যেসব জামা কাপড় ছিল সেগুলো ময়লা এবং খুবই স্যাঁতস্যাঁতে ছিল, সেজন্য এখানে ফেলেই চলে এসেছে। বাইরে আসার পর দেখে মুনতাহা ঘরের ভিতরে রয়েছে এবং তার জন্য 2 সেট কাপড় নিয়ে এসেছে। 1 সেট কাপড় বলল কিছু আপনি এগুলো পরে নিন। বেলাল বলল, আপনার সামনেই পরবো, একটু ওদিকে তাকান, আমার লজ্জা লাগছে। মুনতাহা বলল, আচ্ছা ঠিক আছে আমি দেখছি না, আপনি পরে নিন। তারপর সেই ন্যাকড়ার উপর দিয়ে, তোয়ালের উপর দিয়ে বেলাল কাপড়গুলো পরে নিল। কাপড়গুলো পরা শেষে যখন আয়নার সামনে দাঁড়ালো, সত্যি তার নিজের রূপ দেখে সে নিজেই বিমোহিত হচ্ছিল। বেলালের গায়ের রং ফর্সা এবং ধপধপে। বেলাল দেখতেও খুব সুন্দর, কিন্তু তাকে এরকম সুন্দর লাগে দেখতে সে এর আগে কোনোদিন নিজেকে আয়নায় দেখেনি এবং এই জামাগুলো পরে তাকে সত্যি একদম রাজার মতো লাগছিল। মুনতাহা তখন বলল, বাহ, আপনাকে তো দেখতে খুব সুন্দর, একদম মাশাআল্লাহ রাজার মতো। আমাদের এখানকার সুন্দর জিনেরাও এত সুন্দর হয় না, অদ্ভুত সুন্দর আপনি। বেলাল একটু মুচকি হাসলো, বলল কি যে, কি বলছেন, আপনি জানেন আমি কি? আমি একটা ভিক্ষুকের ছেলে। এই কথা বলতে মুনতাহা বলল, ভিক্ষুকের ছেলে মানে কি? এটা মানে কি বোঝায়? বেলাল তখন জানালো, আসলে লজ্জার কথা কি বলবো, যে দাঁড়ে দাঁড়ে খাবার সংগ্রহ করে বেড়ায়, টাকা পয়সা সংগ্রহ করে বেড়ায়, তাকে ভিক্ষুক বলে। তা আমার মা একজন ভিক্ষুক এবং আমি ভিক্ষুকের ছেলে, আমার বাবা নেই। মুনতাহা তখন শুনে বলল, কেন আপনার বাবা নেই কেন? তখন বেলাল বেশ খানিকটা মন খারাপ করলো, ওর চোখ ভিজে আসলো। মুনতাহা বেলালের কাছে এসে বলল, আপনি কান্না করবেন না দয়া করে, আসলে আমি তো আপনার সম্পর্কে কিছু জানি না, আপনি বলুন আমি শুনি। বেলাল তখন বলতে শুরু করলো, আমার বাবা খুব ছোটবেলায় আমাদের রেখে চলে গিয়েছিল। কোথায় গেছে জানি না, হারিয়ে গেছে নাকি কোথাও গিয়ে বিয়ে করেছে তাও বলতে পারবো না, তবে রেখে চলে গিয়েছিল। আমার মা ঢাকা শহর থেকে বাড়িতে চলে আসে, আমার নানু বাড়ি যেখানে থাকতো, যেখানে থাকতো সেখানে আসার পর আমার মা এক প্রকার ঢাকা শহরে থাকতে যে ভিক্ষা করতো, সেই ভিক্ষাবৃত্তির অভ্যাস বাদ দেননি। বাড়িতে ফিরেও তিনি সেটাই করেন। ভিক্ষাবৃত্তি করে তিনি আমাকে মানুষ করেছেন এবং এত বড় করেছেন। আমি চাই যে আমার মাকে সমস্ত কষ্ট থেকে উদ্ধার করতে। এই জন্য আমি ঢাকা শহরে যেতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আপনি আমাকে এখানে নিয়ে আসলেন। তিনি বললেন, ঢাকার শহর কোথায়? আমি বললাম, আছে আমাদের একটা রাজধানী, আমাদের ওইখানে। তখন মুনতাহা বলল, আপনার কথা শুনে খুব খারাপ লাগলো, আপনার মায়ের সঙ্গে আমি দেখা করব, যদি কোনো দিন আপনাকে ফেরত দিয়ে আসতে পারি। এ কথা বলতে গিয়ে সে থেমে গেল। তারপর বলল, কোনো দিন ফেরত দিয়ে আসতে পারেন মানে? আমি কি এখান থেকে যেতে পারবো না?
মুনতাহা তখন বলল, আচ্ছা একটু শান্ত হন, দয়া করে প্যানিক করবেন না। আসলে বিষয়টা হচ্ছে আমি ভেবেছিলাম যে মানুষের দুনিয়ায় গিয়ে একটু মানুষ দেখবো, মানুষ দেখতে কেমন। সেজন্য আমাদের এখানে একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে আমি আসলে বাইরে যেতে চেয়েছিলাম এবং সেই রাতে গিয়েছিলামও বটে। আমি দেখলাম আপনি পানিতে ডুবে যাচ্ছেন, আপনাকে বাঁচানোর জন্য সেদিন এখানে গিয়েছিলাম, কিন্তু উল্টা আমিই দেখেজন পানি খেয়ে ফেলেছিলাম এবং আপনি আমাকে বাঁচিয়েছিলেন। সেদিন রাত্রেবেলা কি একটা কাহিনী ঘটে গেল। বেলাল নিজেও তখন লজ্জায় মুখ লুকালো, কারণ সে নিজেই ওর সঙ্গে যা করেছিল সেটা তো ওর প্রাণ বাঁচানোর জন্যই। তারপর বেলাল বলল, আচ্ছা ঠিক আছে, তবে এর পরের দিন আপনি কেন গেলেন? তখন মুনতাহা রেগে গিয়ে বলল, আপনার কাছে শাস্তি নিতে। আপনি কেন আমার সঙ্গে এরকমটা করলেন? তবে শাস্তি দিতে গিয়েই আমি নিজেই ফেঁসে গিয়েছিলাম, তবে আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনি না থাকলে সত্যি ওদিনকে আমি আর ফেরত আসতে পারতাম না। আর তাছাড়া সমস্যা আছে, আমাদের যে বর্ডার আছে, যে দিক দিয়ে আমি বের হয়েছিলাম, ওই বর্ডারটা না বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে বের হওয়া নিষেধ। আমি আব্বার মুখে শুনেছি আমাদের নাকি বাইরে শত্রু আছে, আর আমাদের এই স্বপ্নপুরী এমনভাবে আটকানো যে বাইরে থেকে কারোর দেখার সাধ্য নেই। কোনো জিন এই স্বপ্নপুরীর সন্ধান পাবে না। আমাদের স্বপ্নপুরীতে নাকি অনেক ন্যাচারাল সম্পত্তি আছে, যেগুলো অন্যান্য খারাপ জিনেরা পেতে চায়। সেজন্যই আমাদের স্বপ্নপুরী তারা সন্ধান করে। তবে আমার ভুলের কারণে সম্ভবত তারা জেনে গিয়েছে, এই জন্য সেই বর্ডারগুলো বন্ধ করে দিয়েছে। আমার বান্ধবী এসেছিল, তাই বলল। আমার বান্ধবীর বাবা হচ্ছে এই এলাকার মন্ত্রী, তিনি তার বাসায় এসে কথা বলেছেন, ও জানার পরে আমাকে এসে জানিয়েছে। এই জন্যই না আমি এখন আপনাকে দিয়ে আসতে পারবো না। কবে যে সেই গেট খুলবে তাও আমি জানি না। যদি গেট না খুলে যেভাবেই হোক আমি আপনাকে সত্যি দিয়ে আসবো। আপনি দয়া করে কিছুদিন থাকুন এখানে, আমি আপনাকে সমস্ত কিছু দিব। এখানকার যত ভালো ভালো জিনিস সমস্ত কিছু আপনাকে দেখাবো। প্লাস আমাদের স্বপ্নপুরী খুব সুন্দর, আপনি দেখলে একদম পাগল হয়ে যাবেন। ঠিক আছে, দয়া করে কিছু বলবেন না আমাকে, আসলে আমি খুবই লজ্জিত। বেলাল তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এত হচ্ছেন কিসের জন্য? এত হওয়ার দরকার নেই, আমি বুঝতে পেরেছি। তবে আমার চিন্তা হচ্ছে আমার মার জন্য। যদিও আমার মা আমার কথা চিন্তা করবেন, ওনার খাবার উনি একাই গোছাতে পারবেন, সব কিছু একাই করতে পারবেন। তবে আমার মায়ের জন্য একটু চিন্তা হবে, তাছাড়া বেশি কিছু না। মুনতাহা তখন বলল, সত্যি আপনি রাজি হয়েছেন? আসলে আমার বুকের উপর থেকে বড় একটা পাথর সরে গেল। কি যে বলে ধন্যবাদ দিব আপনাকে, বলে বোঝাতে পারছি না। এগুলো বলতে বলতে তারা গল্প করতে করতেই দরজায় নক পড়ল। মুনতাহা তখন বলল, আপনি দয়া করে রুম থেকে বের হবেন না, ঠিক আছে? আমি যতক্ষণ না পর্যন্ত না আসি এখানেই থাকবেন। আর পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তারপরে আমি আপনাকে বাইরে নিয়ে যাব। এই মুহূর্তে আপনাকে আমি বাইরে নিয়ে যেতে পারছি না, আর ঘোরাতেও নিয়ে যেতে পারছি না। আমি সমস্ত কিছু দেখে তারপর আসবো। হ্যাঁ, আপনি দয়া করে থাকুন, আমি পরে আসবো রাত্রের দিকে। কোনো কিছু লাগলে এখানে আছে দেওয়া, আপনি সমস্ত কিছু নেবেন। হ্যাঁ, খাবার দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, আর খাবারটা একটু কষ্ট করে খেয়ে নেবেন প্লিজ। তাই বলে মুনতাহা ঘর থেকে বেরিয়ে গেল। বেলাল আশেপাশের সমস্ত কিছু চোখ বুলিয়ে দেখতে লাগলো। এক অনন্য জগৎ, এক অদ্ভুত জগৎ। আচমকা দেয়ালে হাত দিতেই সামনে বিশাল এক আকৃতির জানালা খুলে গেল, এবং সেই জানালা দিয়ে সে যখন বাইরে তাকালো, দেখলো আসলেই যেন এক স্বর্গরাজ্য। বিশাল আকৃতির পাহাড় এবং রংধনু, ঝর্ণা এবং সবুজে শ্যামলে ভরা এক অনন্য জগৎ, যা তার চোখকে যেন ঝলসে দিচ্ছিল। তান্ত্রিক মনুমিয়ার দুজন সাধক জিন, একজন উত্তর আর একজন দক্ষিণে চষে বেড়াচ্ছে। চারিদিকে প্রায় অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও সেই ভিক্ষুকের ছেলেকে পায়নি। আর কোথায় সেই পরীটা, যে পরীটা এখানে এসেছিল? সে হচ্ছে একজন ভালো এবং খুবই মূল্যবান পরী। তাকে হারিয়ে ফেলেছে, এজন্যই মনুমিয়া হয়তো তাদেরকে শাস্তি দিবে। তারা থাকলে হয়তো সে কোনোভাবে এখান থেকে যেতে পারতো না, তবে মনুমিয়া নিজেই ধরতে পারত। বেশ খানিক্ষণ খোঁজাখুঁজি করার পরে সেই দুজন জিন কাছাকাছি আসলো, এসে বলল কি এক অদ্ভুত মণি পেয়েছি আমরা, কি বিলক্ষণ যে এর কাছে গিয়েছিলাম আমরা, আর গিয়ে ধরা খেয়ে সারা জীবন এখন এর সাথে থাকতে হবে। কবে যে শয়তানটা মরবে। তবে পাদ্রর জন্য এই শয়তান মনে হয় কোনোদিন মরবে না। বয়স 100-র উপরে, এখন পর্যন্ত বেঁচে আছে, আর মানুষের কাছে গিয়ে মানুষের মতো করে এরকম ভাবে অর্ডার দেয় আমাদেরকে। এই শালা মানুষদেরকে যদি কিছু করতে পারতাম, তবে এই লোকটার জন্য করতে পারি না। তারা দুজন হাওয়ায় ভাসছে আর এরকম বলাবলি করছে। বেশ খানিক্ষণ বলাবলি করার পরে বলল চল, আমরা তো সুযোগ পেয়েছি, আমরা চল পাদ্রর কাছে চলে যাই। সেখানে গিয়ে আশ্রয় চাইলে নিশ্চয়ই ওরা কিছু বলবে না, আশ্রয় দিবে। তখন আরেকজন জিন বলে উঠল, খেপেছে? পাদ্রকে দেখিসনি? মনিবের সাথে যাসনি একদম? একবার যখন যাওয়ার পরে মনিব কিভাবে আমাদের দিকে তাকাচ্ছিল? ওইখানকার একদম স্বর্গপুরীর বিপরীত একদম। খুবই জঘন্য জায়গা। আমাদের ওরকম জায়গায় যে অভ্যাস নেই, এখানের খাবার দাবার কিংবা পরিবেশ আমরা নিতে পারবো না। সে তো এখানে যেখানে আছি এটাই ভালো আছি।
নিজেদের মতো করে ঘোরাফেরা করতে পারছি, জাস্ট খালি ওনার কথা শোনা লাগে, এর থেকে বেশি কিছু তো না। চল ওনার কাছে গিয়ে রিপোর্ট করতে হবে। আমরা তো পাইনি, যদিও এটা শোনার পরে কি বলবে আল্লাহ মাহবুব জানে। তাই বলে তার চলে গেল সেই তান্ত্রিকের কক্ষে, যেখানে সেই তান্ত্রিক থাকে। তান্ত্রিক মনু মিয়া গুহার ভিতরে বসে ধ্যানমগ্ন অবস্থায় ছিল। তার গুহার ভিতরে সমস্ত কালো জাদুর কুফরি জিনিসপাতি ছড়ানো ছিটানো আছে। অসংখ্য খুলি, একটা প্ল্যানচার্ট, তার মাঝখানে বেশ কয়েকটা খুলি, কমলা লেবু, লেবু, বিভিন্ন ধরনের পাত্র আর অদ্ভুত অদ্ভুত সব জিনিসপাতি রাখা সেখানে। আর নানান ধরনের রং বেরঙের জিনিসপাতি, যেগুলো দিয়ে সে হয়তো কালো জাদু করে থাকে। পুতুলের গায়ে বেশ কয়েকটা সুচ ফোটানো। মনু মিয়া ভেতরে বসে আছেন। বাইরে একজন লোক আসলেন, এসে বললেন, এই তান্ত্রিক মনু মিয়া কি আছো? সঙ্গে সঙ্গে সে চোখ খুললেন, খুলে বললেন কি যে আসো, ভিতরে আসো। কে? তখন দেখলেন এই এলাকার চেয়ারম্যান। এলাকার চেয়ারম্যান খুব ধূর্ত এবং খুব শয়তান। সে হচ্ছে গিয়ে মনু মিয়াকে দিয়ে নানান ধরনের কুফরি এবং জাদুকরি জিনিসপাতি করায়। সে বলল কি যে সামনে তো ইলেকশন আসছে, আমার যে প্রতিদ্বন্দ্বী যারা দাঁড়াবে ওদের ক্ষতি করতে হবে। শারীরিকভাবে যা করা তুমি করতে পারবে না, যা কিছু লাগে তোমাকে দিব। তোমার তো টাকা পয়সা লাগে না, টাকা পয়সা তুমি নাও না, তোমার যত ভেট লাগে, ছাগল গরু যা কিছু লাগে সবই দিব। তখন মনু মিয়া বললেন যে হ্যাঁ তা তো লাগে না, তবে আমার যে পালিত জিনগুলো আছে ওদের জন্য খাবার পাঠিয়ে দিন, এই আর কিছু না। ওরা তো সপ্তাহে ভালো মন্দ কিছু খেতে চাই, সেটা আপনার মাধ্যমে আসে, সেজন্যই আপনাকে বলি। তবে আপনি যা বলছেন হয়ে যাবে, আপনি নাম ঠিকানা আর কি কি লাগে সেগুলো বলে আমাকে দিয়ে যান, আমি সমস্ত কিছু দেখব। তখন সেই চেয়ারম্যান ঘর থেকে বের হয়ে আসলো, মানে সেই গুহার মুখ দিয়ে বের হয়ে আসলো। সে দেখলো দুটা কালো জিনিস তার দিকে ধেয়ে আসছে, তার মানে এরাই হচ্ছে মনু মিয়ার পালিত জিন। সে সঙ্গে সঙ্গেই পাশে সরে গেল, জিন দুটো সাই করে তার পাশ দিয়ে বেরিয়ে গেল। সে বুকে থুতু দিয়ে বলল কি যে কি এক ভয়ঙ্কর জায়গা, কোনোদিন যদি এর সাথে কোনো কিছু করি তাহলে তো এ আমাকে মেরে ফেলবে। খানিকক্ষণ দূরে এসে বলল কি যে ছ্যাঃ, আমার যে ক্ষমতা, ওরে আমি মানুষ দিয়ে মেরে ফেলবো ও যদি কোনো তেড়িবেড়ি করার চেষ্টা করে। তাই বলে সে রাস্তায় উঠে আসলো। জিন দুটো ভেতরে ঢুকলো। মনু মিয়াকে বলল যে সর্দার, আসলে আমরা তাকে কোথাও খুঁজে পাইনি, নিশ্চয়ই তারা নিজেদের আস্তানে ফিরে গেছে। তবে এরকম জিন যেটার বর্ণনা আপনি দিলেন, এরকম জিন তো আশেপাশে কোথাও নাই। আর সম্ভবত এরকম জিন যদি হয় তাহলে তো এরা স্বপ্নপুরীর জিন হতে পারে। স্বপ্নপুরীর জিন এখানে আসবে কীভাবে? স্বপ্নপুরী তো একটা সম্পূর্ণ গোপনীয় আস্তানা, ওইখানকার জিনেরা বাইরে বের হয় না। আর ওইখানকার নিরাপদ বেষ্টনী এত বেশি যে বাইরে থেকে কেউ দেখে টের পায় না, যতক্ষণ পর্যন্ত ওরা বাইরে বের হবে। কিন্তু ওইখান থেকে ওরা বের হলো কিসের জন্য? কোনো তো কারণ দেখছি না। মনু মিয়া তখন বলল যে তোমাদের তো কারণ দেখে লাভ নাই, আমি দেখেছি এবং এটা আমি শিওর যে ওরা স্বপ্নপুরীর জিন। এবং আমি এখন পাদ্র রাজ্যে যাচ্ছি, সেখানে গিয়ে তাকে খবর দিতে হবে যে এরকম একটা দেখেছি, নিশ্চয়ই আশেপাশে কোথাও একটা লুকিয়ে আছে ওরা। আর ওদের আস্তানা সরিয়ে নিয়ে যাওয়ার আগেই আমাদেরকে খুঁজতে হবে। নিশ্চয়ই বর্ডার এতক্ষণ বন্ধ করে দিয়েছে, তবে আগে আগে যদি খুঁজে পাওয়া যেত তাহলে ভালো হতো। কোথায় আছে সেটাই তো বোঝা মুশকিল, কীভাবে যে খুঁজে পাই। তবে আমাকে পাদ্রর কাছে এখনই যেতে হবে, তোমরা এখানে থাকো, সব কিছু পাহারা দাও, এখান থেকে সরবে না যতক্ষণ পর্যন্ত আমি আসছি। তাই বলে সে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে চোখ বন্ধ করে আকাশের দিকে একটা নীল রঙের আলো ছুড়ল, এবং সেটা ছিল এক ধরনের পাউডার, লাল এবং নীল রঙের পাউডার। সেটা ছুটতেই আশপাশটা কালো রঙে ঘুরতে শুরু করলো এবং একটা কালো ছায়ায় ভরে গেল। সেই কালো ছায়া থেকে আস্তে আস্তে কয়েকটা মাথা বেরিয়ে আসলো এবং তার মাথাগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, আমার সর্দার, আমি কি করব বলুন। তখন সে বলল, আমাকে পাদ্রর রাজ্যে নিয়ে চলো। তখন একটা হাওয়া তাকে সেখান থেকে ভ্যানিশ করে দিল এবং সে পাদ্রর রাজ্যের দিকে যাত্রা শুরু করলো। পাদ্র যেখানটায় শুয়ে আছে তার আশপাশ দিয়ে আগুন যেন টকবক করছে, পাশ দিয়ে বয়ে গেছে এক আগুনের নদী। সে আগুনের ভিতর থাকতে পাদ্রর বেশ ভালো লাগে। জায়গাটাকে দেখে নরকের থেকে কম কিছু মনে হয় না। অনেকটা দূরে কয়েকজন জিনকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ এই জিনগুলো তাদের রাজ্যের খবর বাহিরে পেশ করেছে। এই জন্য তাদেরকে আগুনের নদীতে চুবানো হচ্ছে, একবার চুবিয়ে আবার বের করে ফেলা হচ্ছে। কারণ হচ্ছে তাদের এটাই শাস্তি, এবং এভাবেই যতক্ষণ পর্যন্ত মারা যায় ততক্ষণ পর্যন্ত সেই আগুনের নদীতে তাদেরকে চুবিয়ে আবার উপরে তোলা হচ্ছে। তাদের দেহের অংশগুলো গলে গলে পড়ছে। বেশ খানিকটা খারাপ অবস্থা। তান্ত্রিক মনু মিয়া পাদ্রর রাজ্যের বাহিরে দাঁড়িয়ে আছে। এজন্য এক কালো ওয়ার্ল্ড, এবং এই ডার্ক ওয়ার্ল্ড এত ভয়ানক যে বাইরে থেকে যে দেখলো সে যেন তার চোখকে কোনো এক শাস্তির দিকে নিয়ে গেল। তার কানে ভেসে আসলো বিকট আকৃতির এক শব্দ। তার বুকটা কেঁপে উঠল। যে জিনগুলো তাকে নিয়ে এসেছিল বলল কি যে এর বাহিরে আমাদের যাওয়ার অনুমতি নেই,
এর বাইরে আমরা যেতে পারবো না, কারণ বাদ্র রাজ্য হচ্ছে এক ভয়ানক রাজ্য। আপনি এখান থেকে হেঁটে চলে যান। দয়া করে মাফ করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই বলে তারা বলল কি যে চলে যাচ্ছি আমরা। তান্ত্রিক বলল কি যে ঠিক আছে যাও, আমি এখান থেকে চলে যেতে পারবো। বিকট এক চিৎকার তার কানে আসলো। পাহাড়ের একদম উপরে একটা পাহাড়ি ব্রিজ, সেই ব্রিজের নিচ দিয়ে আগুনের নদী বয়ে চলেছে। সে পাহাড়ের উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে, তার হাতে বিশাল এক ছড়ি। আচমকা এক অগ্নিদগ্ধ পাখি তার দিকে এগিয়ে আসলো। পাখিটার গায়ে দাও দাও করে আগুন চলছে, সম্ভবত ফিনিক্স। ফিনিক্স এসে বলল, তুই কোথায় যাচ্ছিস? পাদ্রের রাজ্যে যাওয়া এত সহজ না, ফিনিক্সকে পার হয়ে যেতে হবে। তখন সে বলল কি যে আমি তান্ত্রিক মনো, আমাকে তোর পারমিশন নিতে হবে, এখান থেকে ভাগ তুই। তাই বলে তার লাঠিটা ফিনিক্সের দিকে আগাতেই ফিনিক্স ভয় পেয়ে সেখান থেকে উড়ে গেল, কারণ পাদ্রর কাছে রয়েছে অন্যরকম ক্ষমতা যা ওকে দিয়েছিল আর কি, এবং মনুমিয়া সেটা পাদ্রর কাছ থেকেই নিয়েছে। এবং পাদ্রর লোক দেখে ফিনিক্স এখান থেকে চলে গেল, কারণ ফিনিক্স প্রমাণ পেয়ে গিয়েছে। তারপর সে আগুনের নদী পার হয়ে বিরাট এক অন্ধকার গুহার ভিতরে ঢুকে গেল। গুহাটা পার হতে সে দেখল বিশাল এক সাম্রাজ্য, বড় বড় ইমারত, তবে সেই ইমারতগুলো এক একটা ইটের মতো এবং সেটা খুব বিশাল আকৃতির। এক একটা ইট প্রায় 70-80 ফিট হবে এবং 18-20 তলার সমান। এত বড় বড় ইট, এবং তার ফাঁক দিয়ে চলে গিয়েছে রাস্তা সোজা। সে যখন সেখানে আসলো, চারিদিকে শুধুমাত্র মানুষের খুলি পড়ে আছে, মাথার খুলি। সে হাঁটতে লাগলো, রাস্তার পাশ দিয়ে মাথার খুলিগুলো দেখতে লাগলো। বেশ খানিক্ষণ পরে সে সেই বড় ইমারতগুলোর মাঝখান দিয়ে ঢুকে গেল, এবং ঢুকতেই দুজন রক্ষী তাকে আটকালো। বলল কি যে কোথায় যাচ্ছেন আপনি, আপনার পরিচয় দিন। সে সঙ্গে সঙ্গে ছড়িটা ওঠাতেই দেখল কি যে এ হচ্ছে মানুষের শয়তান আর কি, শয়তান জিনেদের মানুষ শাখার লোক মনুমিয়া। মনুমিয়াকে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকতে দেওয়া হলো। সে ভিতরে গিয়ে রাজদরবারের একটা সিংহাসনের চেয়ারে বসলো। বসার পর বলল কি যে আপনি বসুন, খানিক্ষণের ভেতরেই মহারাজ পাদ্র এখানে এসে উপস্থিত হবেন, তারপর তিনি আপনার কথা শুনবেন। বেশ খানিক্ষণ পর পাদ্র হেলতে দুলতে আসলো। পাদ্রর গায়ে যে পোশাক পরা সেটাও এক ধরনের কালো জাদু জাতীয় পোশাক। পাদ্রর পায়ের নিচের অংশ একদম কালো ধোয়া হয়ে আছে। সে উড়ে এসে তার সিংহাসনের কাছে বসতেই পায়ের নিচের অংশ ভিজিবল হলো। দৃশ্যমান হওয়ার পর তখন মনুমিয়া তাকে বলল, মহারাজ পাদ্র আপনি কেমন আছেন? পাদ্র বলল, ভালো আছি, বেশি না পেয়েছি, বল কি খবর আছে? তখন মনুমিয়া বলল, আমি আমাদের অঞ্চলে স্বপ্নপুরের একজন জিনকে দেখতে পেয়েছি, এবং সেটা একটা মেয়ে জিন। সে কেন এসেছিল জানি না, তবে তাকে আমি ধরতে যাব। এক মানুষের বাচ্চা আমাকে এমনভাবে লাথি মারল যে আমি নিচে পড়ে গেলাম। তারপর তাদেরকে আমি সেখানে দেখতে পাইনি, তাকে প্রায় ধরেই ফেলেছিলাম। এ কথা বলতেই পাদ্র রেগে গেল। রেগে গিয়ে বলল কি যে তোকে এত ক্ষমতা দিয়েছি কিসের জন্য? সামান্য এক মেয়ে জিনের কাছে হেরে যাস? একজন মানুষ তোকে বাধা দেয় কিভাবে? সেই মানুষটা কোথায়? তাকে ধরে নিয়ে আয়, তাকে আমি চিবিয়ে খাবো। তখন মনুমিয়া বললেন, মাফ করবেন, সেই মানুষটাকে আমি খুঁজে পাইনি, সম্ভবত কোথাও একটা হারিয়ে গিয়েছে। তাদের বাড়িতে পর্যন্ত আমি গিয়েছিলাম, কিন্তু কোথায় গিয়েছে আমি জানি না। কোথায় গেছে সেটা আমি খুঁজে বের করে ফেলবো, আপনি চিন্তা করবেন না। তবে সুখবর হচ্ছে জিনটা চেয়ে স্বপ্নপুরী জিন ছিল, সেটা আমি অধিকাংশ শিওর। পাদ্র তখন বলল, তুমি একটা ভালো খবর নিয়ে এসেছ। আমাদের সেনাপতিও সেই একই খবর নিয়ে এসেছে, এবং সে নাকি আশেপাশে কোথাও একটা সেই খবর পেয়েছে। তবে তুমি যেহেতু বলেছ, তাহলে এটা পাকা খবর। আমি তো সেনাপতিকে বলছিলাম যে খবরটা পাকা কিনা, তবে তুমিও যেহেতু দেখেছ, তাহলে খবরটা নিশ্চয়ই পাকা, এবং আমি তোমাদের উপর প্রসন্ন হয়েছি। যাও, তোমার ক্ষমতা আরও এক ধাপ বাড়িয়ে দেওয়া হলো। তাই বলতেই পাদ্রর মুখের উপর যে মুকুট ছিল, সেই মুকুট থেকে একটা অদৃশ্য আলো দৃশ্যমান হতে হতে পাদ্র সেই লাঠির ভিতরে এসে ঢুকে গেল। মনুমিয়ার জাদুশক্তি আরও এক ধাপ বেড়ে গেল। পাদ্র তখন বলল কি যে তুমি এখন যেতে পারো, তোমার অনেক ধন্যবাদ তোমাকে, তুমি দারুণ খবর নিয়ে এসেছ। মনুমিয়া তখন বলল, ধন্যবাদ আপনাকে মহারাজ। তারপর সেখান থেকে বেরিয়ে গেল, এবং বেরিয়ে গেল কক্ষে যেখানে খাবার দাবার করা হয়, মানে যেখানে সরাইখানা এবং মদখানা বলা হয়। সেখানে যাওয়ার পর সে মদ খেতে লাগলো, এবং এটা জিনেদের মদ। জিনেদের মদগুলো খুবই সুস্বাদু হয়, এই জন্য সে এখানে এসে আগে একটু ফুর্তি মজা করে তারপর যাবে। এত তাড়াতাড়ি যাবে নাকি? সেখানে সে বসে একটা জায়গায় মদ ছিল। এখানে যেসব জিনেরা আছে তারা রক্ত দিয়ে তৈরি এক ধরনের অদ্ভুত মদ খাচ্ছে, এবং সেটা শুধুমাত্র এসব কুষ্ঠিত জিনেরা খেয়ে থাকে। তাদের গাল বেয়ে পড়ছে সেই রক্ত, এবং খুবই বিশ্রী দেখতে। তাদের দাঁতগুলো কত বছর যে ময়লা হয়ে পড়ে আছে তার কোনো সীমানা নেই, এবং তাদের শরীর থেকে নানান ধরনের বিশ্রী পদার্থ পড়ছে। দাঁতগুলো থেকে অনবরত লালা ঝরে পড়ছে।
এরকম বিশ্রী জিনিসপাতি দেখতে মনুমিয়ার ভালো লাগে না, তবে শুধুমাত্র এখানকার মদ খেতে সে এসেছে। কারণ এইসব জিনেরা খুবই কুষ্ঠিত এবং খারাপ হয়ে থাকে এবং কালো জাদুতে এক্সপার্ট, সেজন্য এরা সমস্ত কিছু বুঝতে পারে। এবং মনুমিয়া যখন সেখানে আসলো তখন সবাই তার দিকে তাকালো এবং বলে উঠল, আরে এ কি, মানুষের এজেন্ট মনু এসেছে দেখি, তোর কি খবর? মনু তখন বলল কি যে, তোদের থেকে তো আরেক ধাপ এগিয়ে গেলাম আমি, আর তোদের ক্ষমতা থেকে আমার ক্ষমতা বেশি। মনু মিয়া নয়, বল বস, এবং আমাকে সর্দার বলে সম্বোধন করবি। তাই বলতে সকলে হেসে দিল। মনু মিয়া একটা টেবিলের উপরে বসে পড়ল। তারপর তাকে বেশ কিছু মদ এনে দেওয়া হলো। সে সেখানে বসে খেতে লাগলো। ইতরা এবং ফিতরা সীমানার চারপাশে ভালো মতো দেখলো এবং দেখলো যে অনেক জায়গায় ফাঁক ফোঁক করছিল। সমস্ত জায়গা ঠিক করলো। ইতরা ফিতরার সার্বক্ষণিক দায়িত্বে রয়েছে এবং সে এই সমস্ত কিছু দেখে বেড়ায়। ইতরা এবং ফিতরা উড়ে প্রায় মহলের কাছাকাছি চলে এসেছে। কাছাকাছি এসে ভিতরে ঢুকিয়ে মহারাজকে বলল কি যে, মহারাজ, আমি এই সমস্ত জায়গা একদম সুরক্ষিত করে দিয়েছি, তবে এটা আপনার উচিত হয়নি যে কয়েকটা দরজা খোলা রাখা। এটা নিশ্চয়ই সেনাদের কোনো একটা অক্ষমতা, যার কারণে আমাদের এখান থেকে কোনো জিন বাইরে গিয়েছে এবং সেই জিনের মাধ্যমে আমাদেরকে ধরে ফেলতে পারে। এটা তো খুবই খুবই জঘন্য বিষয় হলো, তাই না? আপনি এটা দেখবেন না? ইতরা ফিতরা কাউকে কৈফিয়ত দেয় না। মহারাজদের সঙ্গে সেরকমভাবে কথা বলে, কারণ তারা অন্যরকম বিশেষ চাহিদা সম্পন্ন শক্তিশালী জিনিস। এই কারণেই তাদের শক্তি একটু ভিন্ন রকমের। সে বলল যে, আপনি এগুলো একটু দেখবেন, আর কে গিয়েছে সেটা আমরা খুব দ্রুত বের করে ফেলব। বের করার পর তার শাস্তি আমরা এখানেই দিব। আমাদের সমস্ত রাজ্যকে একদম ক্ষতির সম্মুখীন করে ফেলেছে। তখন ইতরা ফিতরাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। বেশ খানিক্ষণ পর উপদেষ্টা এবং মন্ত্রীকে ডাকা হলো। বলল কি যে, রাজ্যের সীমানা থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলা হয়েছে, এখন নিশ্চয়ই আমাদেরকে ওরা খুঁজে পাবে না। তবে বিষয়টা হচ্ছে যে যে সম্পদের জন্য ওরা আমাদের কাছে এরকমভাবে খুঁজে বেড়াচ্ছে আমাদেরকে, বিশেষ করে পাত্র এবং অন্যান্য জিন জাতিরা, সেই সম্পদ কি নিরাপদে আছে? তোমরা কি দেখে এসেছ? তখন উপদেষ্টা বলল, আমরা তো সেখানে অনেকদিন ধরে যাই না, তবে গেলে বোধহয় ভালো হবে। আপনি কি বলেন? চলেন আজকে আন্ডারগ্রাউন্ড থেকে একটু ঘুরে আসি। আমাদের রাজ্যের একদম গহীনিতে লুকানো আছে জিনিসটা কোনোভাবে হাতছাড়া হয়ে গেলে আমাদের এখানে সম্পদ, ওইটা আমাদের রাজ্য যদি ওরা দখল করে নেয়, এই সম্পদ দিয়ে যে ওরা কত ক্ষতি করতে পারে সেটা আপনার কল্পনার বাহিরে, তাই না? সেহেতু এই জিনিসটাকে কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। তারপর মহারাজ, উপদেষ্টা এবং মন্ত্রী তিনজনে মাটির নিচে যেতে শুরু করলেন। ওই রাজ্যের ভিতরেই একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গের ওইখানে এমন ধরনের এক ধরনের লিফট তৈরি করা, পাথরের এক খণ্ড। সেই খণ্ডের উপর দাঁড়ালে সেটা আস্তে আস্তে মাটির নিচে নিয়ে যায়। তারা একটু একটু করে মাটির নিচে যেতে শুরু করলো। সেই লিফটটা যখন নিচের দিকে যাচ্ছিল, আস্তে আস্তে পাহাড় বিস্তৃত এক গুহার ভিতরে ঢুকে গেল। গুহাটা ছিল বেশ অন্ধকার, আচমকা আলো জ্বলে উঠল। তারপর তারা গুহার নিচে দিয়ে যেতে শুরু করলো। গুহাটা ছিল বেশ ভয়ানক এবং শুনশান। ভয়ানক বলতে এখানেও প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা, তবে বেশ কিছু পোকামাকড় এবং নানান ধরনের উপদ্রব্য জিনিসপাতি আছে। তারা আস্তে আস্তে করে নিচে নামলো। মহারাজ বলে সেই পোকামাকড়গুলো ওদেরকে কিছু করছে না, কারণ মহারাজকে তারা চেনে এবং তারা সুরক্ষার জন্যই এখানে রাখা হয়েছে তাদেরকে। ন্যাচারাল পরিবেশের ভিতর দিয়ে বেশ খানিক্ষণ যাওয়ার পর একটা ঝর্ণা পড়ল। ঝর্ণার পাশ দিয়ে তারা আরও নিচে নেমে গেল এবং নিচে যাওয়ার পরে একটা সুড়ঙ্গ পথ দিয়ে একটা দরজা বের হলো। সেই দরজার সামনে গিয়ে লিফটটা থেমে গেল এবং সেখানে যেতেই মহারাজের হাতের ছাপ বসাতেই সেই দরজাটা অটোমেটিকভাবে খুলে গেল। দরজা খোলার পর একটা সিঁড়ি বেষ্টিত জায়গা, 4-5 ধাপ নিচে নামলেই তারপর একটা বিশাল আকৃতির হলরুমের মতো জায়গা। নিচে বইছে আগুনের নদী এবং সেই আগুনের নদীর উপর দিয়ে ছোট ছোট টাইলস বসানো, যে টাইলসগুলো ভাসমান এবং এই টাইলসের ওপর দিয়ে সকলেই হেঁটে যেতে পারে না, কারণ হেঁটে যাওয়ার জন্য বিশেষ ক্ষমতা লাগে। সেই ক্ষমতা শুধুমাত্র এই তিনজনের হাতেই আছে, মহারাজ, উপদেষ্টা এবং মন্ত্রী। তারা সেই টাইলসের পর পা বাড়িয়ে একে একে হেঁটে যাচ্ছে। বেশ খানিক্ষণ আগুনের নদীর ওপর দিয়ে এরকম হেঁটে যাওয়ার পর বিশাল আকৃতির এক গোল চাকতি আগুনের নদীর ভিতর থেকে উঠে আসলো। তখনও সেই গোল চাকতির ওপর আগুন দাউ দাউ করে চলছে। খানিক্ষণ পরে সেখানে এক ধরনের ধোঁয়া বের হয়ে সেটা একদম শীতল হয়ে গেল। বিশাল আকৃতির এক গোল চাকতি, তার মধ্যে থেকে জ্বলন্ত আলোর মতো এক ধরনের তরল বেয়ে আসলো। সেই তরলটা হচ্ছে এই অঞ্চলের সবথেকে শক্তিশালী জিনিস এবং এটাকে এর ভিতরে লুকিয়ে রাখা হয়েছে, কারণ এই অঞ্চলের সমস্ত জিনেরাই হচ্ছে ভালো এবং স্বপ্নপুরীর একমাত্র সম্পদ এটা। যদি এখান থেকে এটাকে সরিয়ে ফেলা হয় তাহলে স্বপ্নপুরীর সমস্ত প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে যাবে, সমস্ত সুজলা সুফলা জিনিস নষ্ট হয়ে যাবে, কারণ স্বপ্নপুরীর প্রাণভোমরা হচ্ছে এটি এবং
এটাই হচ্ছে স্বপ্নপুরীর একমাত্র অবলম্বন। এটাকে পাওয়ার জন্য অন্যান্য জিনেরা একদম মরিয়া হয়ে আছে, এবং এটাকে যদি অন্যান্য জিনেরা পায় এবং এই তরলটা পান করা মাত্রই তাদের ক্ষমতা অধিকাংশে বেড়ে যাবে, এবং সেই ক্ষমতা বেড়ে যাবার ফলে তারা এই সম্পূর্ণ পৃথিবীর ওপর রাজ করতে পারবে, এবং সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। স্বপ্নপুরী হচ্ছে এক ধরনের জাদুপুরী, জাদু দিয়ে এই চারপাশটা বেষ্টিত, এবং এই স্বপ্নপুরী এর আগে অসংখ্য জিন খুঁজেছে কিন্তু কেউ পায়নি। তরলটা একটা সরু আকৃতির পাইপের ভিতরে ভরা, একদম সবুজ আকৃতির টকবক টকবক করছে ভেতরে। সঙ্গে সঙ্গেই মহারাজ সেটা হাতে তুলে নিলেন। হাতে তুলে নিতেই চারিপাশটা কেমন যেন একটু দুলে উঠল, কারণ এই জিনিসটা হচ্ছে এই অঞ্চলের প্রাণ ভোমরাকে যখন কেউ হাত দেয় তখন তো সেই জিনিসটা দুলে উঠবেই। সেই জিনিসটা দেখলো একদম সুরক্ষিত অবস্থায় আছে, আবার সেই পাথরের ভিতরে রেখে গেল যে পাথরটা ওটাকে ধরে রেখেছিল। সেই পাথরটা আবার তাকে আঁকড়ে ধরলো, আঁকড়ে ধরার পর আবার তারা একটু একটু করে নিচে নেমে গেল। তবে সেই গোলচাকতিটা তখনও সেখান থেকে সরেনি, কারণ ওইখান থেকে পাড়া যখন সরে যাবে তখন সেই গোলচাকতিটা ভেতরের দিকে চলে যাবে। তারা আবার সেই টাইলসের উপর দিয়ে বাইরে বেরিয়ে আসলো। তারা দেখলো সেই জিনিসগুলো নিরাপদ আছে। ওই ঘরের ভিতরেই গল্প করতে লাগলো তারা। বললো কি যে আমাদের এই সিক্রেট চেম্বারের অ্যাক্সেস শুধুমাত্র আমাদের 3 জনের কাছেই আছে, অন্য কারোর কাছে নেই। আমরা সকলেই বিশ্বস্ত, আমরা জানি, এবং এটা শত শত বছর ধরে আমার বাপ দাদারা এবং সকলেই এটাকে প্রোটেক্ট করে আসছে। স্বপ্নপুরী আজকের নয়, হাজার হাজার বছর ধরে স্বপ্নপুরীর এই মায়া এবং স্বপ্নপুরীর জাদু এবং সৌন্দর্য চলে আসছে, সেহেতু এটাকে বজায় রাখার দায়িত্ব আমাদেরই। আমরা যেন কোনোভাবেই এটাকে কারোর হাতে না তুলে দেই। সকলে বলতে লাগলেন, মহারাজ আপনি এটা কি বলছেন? আমাদের স্বপ্নপুরী, আমাদের রাজ্য, নিজের দেশকে কি কেউ অন্যের হাতে তুলে দেয়? অবশ্যই সেটা সম্ভব না। তবে এই বিশ্বাসঘাতকতা কে করেছে এবং খোলা পেয়ে কে এখান থেকে বেরিয়েছে সেটার বিচার করতে হবে। চলুন রাজদরবারে চলুন। এতক্ষণে নিশ্চয়ই ইদ্রা ফিদ্রা সমস্ত খবর নিয়ে চলে এসেছে, আর রক্ষীরা যে পাশ দিয়ে বেরিয়েছিল সেই পাশের সমস্ত বিচার এবং রক্ষী সকলকে ডেকে আমাদের যে বাহিনী আছে সেসব বাহিনীকে খোঁজ লাগাতে হবে, গোয়েন্দা যেসব বাহিনী ওদেরকে লাগিয়ে দিতে হবে। তাই বলে তারা সেই লিফটে উঠে আবার উপরের দিকে আসতে শুরু করলো, এবং লিফটে উপরের দিকে উঠেই যাচ্ছে তারা। মুনতাহা ভীষণ টেনশনে আছে, কারণ হচ্ছে সে মারিয়া এবং রিয়ার সঙ্গে দাঁড়িয়ে আছে। বললো কি যে তোরা আমাকে এরকমভাবে ফেলে চলে আসলি, বাবা যদি কোনোভাবে জানতে পারে যে এরকম একটা কাহিনী ঘটেছে তাহলে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এই মুহূর্তে কে বাঁচাতে পারে আমাকে বলতো? তখন মারিয়া বললো কি যে কে আর বাঁচাবে, তোদের ওইখানে একজন আছে না যে তোকে বাঁচানোর জন্য, ভুলে গেছিস রাজদরবারের? তখন মুনতাহা বলল, না আমি ওনার কাছে যাব না, ওনাকে খুবই বিশ্রী লাগে আমার কাছে, উনি খুবই না 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 কোনোভাবে ওনার কাছে যাওয়া যাবে না। যদিও উনি আমাকে পছন্দ করে, ওনাকে যদি বলি তাহলে হয়তো উনি এটাতে সাহায্য করবে, তবে উনি যদি জেনে যায় যে কোনো মানুষকে আমি এনেছি আরও খারাপ ভাববে, আমি যেতে পারবো না, অন্য কোনো উপায় বল। তখন মারিয়া বলল, আর কোনো উপায় নেই, ওইখানেই যেতে হবে। ভাইয়ের কাছে গেলে নিশ্চয়ই সে তোকে ভালোবেসে সমস্ত সমস্যার সমাধান করে দিবে, যেহেতু সে তোকে ভালোবাসে। মারিয়া মুনতাহা বলল কি যে না 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 এটা বাদ দে, আমার ভালো লাগছে না, যাই হোক আমাকে বাসায় যেতে হবে, যদি কোনো উপায় বলতে পারিস তাহলে বল, আর যদি এরকম কোনো কিছু হয় তাহলে কিন্তু সত্যি আমি পারবো না, আমি তো ওদেরকে ফাঁসিয়ে দিব। তাই বলে মুনতাহা সেখান থেকে উড়ে নিজের মহলের দিকে যেতে শুরু করলো। রাজদরবারে বেশ কয়েকজনের উপস্থিতি হয়েছে। ইদ্রা ফিদ্রা মহারাজের 2 পাশে দাঁড়িয়ে আছে। মহারাজের 2 প্রধান গুপ্তচর ইদ্রা ফিদ্রা মহারাজকে রিপোর্ট করে। তারা 2 পাশে দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ বাদে বিশাল দেহী এবং সুঠাম সুন্দর একজন পুরুষ সেখানে প্রবেশ করল। এ হচ্ছে এই এলাকার সবথেকে শক্তিশালী যুবক, একজন সেনা। যদিও সে সেনাপতি নয়, তবুও মহারাজ তাকে খুব পছন্দ করে। এই এলাকার সবথেকে শক্তিশালী যোদ্ধা এবং সেনা। তার নাম মনসুর। মনসুর বেশ শক্তিশালী এবং এলাকার সবথেকে সুদর্শন পুরুষও বটে। মুনতাহা মনসুরের কথাই বলছিল। মনসুর মুনতাহাকে খুব পছন্দ করে, তবে মুনতাহা মনসুরকে একদমই পছন্দ করে না। মনসুর এসে বলল কি যে মহারাজ, আপনি আমাকে শুধুমাত্র 1 দিন সময় দিন, কে এটা বের করেছে এবং কে বাইরে গিয়েছে সে সম্পর্কে আমি সমস্ত রিপোর্ট আপনার কাছে এনে দিব। আপনার সমস্ত আদেশ শিরোধার্য। আর রক্ষীরা কি বলেছে বলুন তো? সেখানকার রক্ষীরা বলল কি যে আমরা কিচ্ছু জানি না, আমাদের ওইখান থেকে তো কেউ পাস দিয়ে হয়নি, আমাদের দরজা বেশিরভাগ সময় বন্ধ থাকতো, তবে কেউ যে বেরিয়ে যাবে এমনটা তো সম্ভব না। মনসুর বলল, সেটা দেখলেই বোঝা যাবে, তবে সেটা নিয়ে আপনারা অবশ্যই কৈফিয়ত দিবেন, আপনাদের সকলকে জিজ্ঞাসা করা হবে।
মহারাজ তখন বললেন, আচ্ছা ঠিক আছে মনসুর, তোমার প্রতি আমার ভরসা আছে, তুমি দেখি কিছু একটা করো। আমাদের এই রাজ্য কিন্তু এখন তোমার হাতে রয়েছে, কারণ তোমরা তো জানো যে পাদ্র যদি কোনোভাবে জানতে পারে আমাদের এইখানকার সম্পর্কে তাহলে নিশ্চয়ই খুব খারাপ হয়ে যাবে। তুমি দয়া করে একটু খোঁজখবর করো এবং দেখো কোনোভাবে এই আমাদের রাজ্যটা আবার সরিয়ে নিয়ে যাওয়া যায় কিনা এখান থেকে, কারণ ওরা জেনে গিয়েছে যে আমরা কোন অঞ্চলের ভিতরে আছি, ওরা জানতে পারলে সত্যি খুব খারাপ হয়ে যাবে। মনসুর বলল, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। তারপর সকলে সেখান থেকে বেরিয়ে গেল, আর মনসুর উপরে উঠে উত্তরের দিকে খুল গতিতে আগুনের মতো করে যেতে লাগলো। প্রিয় দর্শক, এই গল্পের তৃতীয় এপিসোড শেষ হয়ে গেল। তৃতীয় এপিসোড আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমি লক্ষ্য করছি যে আমাদের চ্যানেলে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অধিকাংশই কমেন্ট করেন না। এটা আসলে খুব খারাপ বিষয়। আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই নিয়মিত, পাশাপাশি এই সিরিজটাতে একদমই ভিউ হচ্ছে না, যেটা কিনা আমাকে পরবর্তী এপিসোড না তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে না। আমি চাচ্ছি যে সিরিজটা বড় করতে এবং গল্পটা খুব সুন্দর, আমার নিজের কাছে খুব পছন্দ হয়েছে গল্পটা, তো এই গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে। তবে আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য আমি গল্পটা এগিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ যদি আশানুরূপ ভিউ না হয়, আশানুরূপ সাড়া আপনাদের কাছ থেকে না পাই, আপনারা যদি আপনাদের মতামত কমেন্ট বক্সে না লিখে জানান যে আপনাদের কেমন লাগছে, একটু এরকম একটা ভিডিওতে সামান্য 5 থেকে 10,000 ভিউ মিনিমাম আমি চাই, সেটাও যদি না হয় তাহলে তো ভিডিও বানিয়ে নেওয়ার লাভ নেই, আমার কষ্ট করে লাভ নেই। এই যে রোজা থেকে এত কষ্ট করে একটানা আপনাদেরকে এরকমভাবে ভয়েস দিয়ে একটা ভিডিও তৈরি করতে কিন্তু কম সময় যায় না, অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। রোজা থেকে এরকম বগর বগর করে আপনাদের জন্য গল্প লিখে গল্প প্রকাশ করে সত্যি খুবই কষ্ট হয়ে যায় আমার জন্য, তারপরেও শুধুমাত্র করি আপনাদের জন্য। তো সেই আউটপুটটা যদি আপনারা না দেন তখন কিন্তু খুব খারাপ লাগে। আমি বলে নিচ্ছি, যদি ম্যাক্সিমাম ভিডিওগুলো বড় হয় না কিসের জন্য সেটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং এটা আপনাদের জন্য এক প্রকার ব্যাড ইফেক্ট বলতে পারেন। আমি বানাই না বড় এই জন্য, কারণ হচ্ছে প্রথম এপিসোড দ্বিতীয় এপিসোডগুলোতে ভিউ বেশি হয়, একটু বেশি হয়, এরপরের এপিসোডগুলোতে ভিউ একদমই কমে যায়, যে একদমই আশানুরূপ না, যার কারণে আমাকে গল্প ছোট করে অল্পের ভিতরে শেষ করে দিতে হয়, কারণ আমার সিঙ্গেল এপিসোডগুলো অনেক বেশি ভিউ হয়। আর আমি মূলত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা বেশি বেশি করে দেখবেন, কমেন্ট করবেন। একটা ভিডিওতে যদি 200-300 মিনিমাম কমেন্ট না পড়ে তাহলে সেই ভিডিও বানিয়ে তো লাভ নেই। অনেক বেশি কমেন্ট আপনারা করেন আমি জানি, বলার পরে অনেকেই 200-300 করে কমেন্ট করছেন, তবে একজন এত কমেন্ট করে না করে যদি সকলেই এরকম করে সকলের মতো করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে 4-500 মতো কমেন্ট হয়, ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ে এবং ভিডিওর সৌন্দর্য বাড়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু গল্পটা আমি বড় করতে পারি, দেখা যায় 15-20টা এপিসোড পর্যন্ত আনতে পারি। তো এটা শুধুমাত্র আপনাদের জন্য আনতে পারি না যে আপনারা ভিডিওতে ভিউ দেন না, আপনারা ভিডিওতে এঙ্গেজমেন্ট দেন না, কমেন্ট করেন না, লাইক করেন না, এই সমস্ত জিনিসের কারণে আমি আসলে হতাশ হয়ে যাই। আপনারা যদি আমাকে হতাশ করেন তাহলে আপনারা গল্প পাবেন না, এটা হচ্ছে আমি বলে নিয়েছি। তো সেহেতু সব কিছু আপনাদের উপর নির্ভর করবে। আমি জানি যে অনেকে শেষ পর্যন্ত শোনেন না, তো শোনেন না তাহলে ভালো হবে যে আপনাদের জন্য আমি ভিডিও আনছি না, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো আশা করি আপনাদের কাছে গল্পগুলো ভালো লাগছে। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এত কষ্ট করে আপনাদের জন্য ভয়েস দেই, তো সেটাতে দিয়ে লাভ হচ্ছে না। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তবে অবশ্যই 300 কমেন্ট করার পরে আমি পরবর্তী এপিসোড আনবো, সেটা আমি এবার স্ট্রিক্টলি বলে নিচ্ছি, অবশ্যই সকলকে করতে হবে এবং এটা টার্গেট কিন্তু বাড়বে। যদি দেখি যে ভিডিওতে ভিউ হচ্ছে না, আমি কিন্তু ভিডিওর সিজন ছোট করে ফেলবো এবং 4-5 এপিসোডের ভিতরে শেষ করে ফেলবো। আপনারা যদি চান যে বড় হোক তাহলে বেশি বেশি কমেন্ট, ভিউ এবং লাইক করতে হবে আমাদের ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে, যদি আপনারা ফুলফিল করেন তাহলে। ধন্যবাদ সবাইকে।